অন্ধকারটা গিলে নিচ্ছে আলোকে। মাঝখানে এক বিশাল ফাঁকা জায়গা, সেখানে আলো জ্বলছে কয়েকটা তাঁবুর নিচে, আর চলছে কাজ। ঠিক এই রাতেও প্রায় 10 জন শ্রমিক ব্যস্ত, মাথা নিচু করে কেউ কাজ চালিয়ে যাচ্ছে, কেউ বা মাটি সরাচ্ছে। তাদের মধ্যে 2 জন শহর থেকে আসা, অঙ্কুশ ও প্রভাত। পরনে রয়েছে শার্ট প্যান্ট। তারা এই প্রজেক্টের দায়িত্বে। এক কোণে দাঁড়িয়ে বিশাল এক মাটি খোঁড়ার মেশিন, আলোয় তার ছায়া পড়ে লম্বা হয়ে গেছে কাদার উপর। চারিদিক নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে মেশিনের ধাতব গর্জন। আর সেই জমির শেষ প্রান্তে অন্ধকার ভেদ করে চোখ গেলে দেখা যায় এক পুরনো বিশাল বাড়ি। প্রভাত সেখানে থাকা কিছু শ্রমিককে নিজের কাছে ইশারা দিয়ে ডাকলেন। তাদের মধ্যে ছিল রঘুনাথ, শ্যামলাল ও হরিনাথ। বলি, আপনাদের কাজের গতি এত কম কেন? এইভাবে চললে তো 1 মাস লেগে যাবে কাজ শেষ করতে। আপনাদের আগেই বলেছি এই কাজ 15 দিনের মধ্যে শেষ করতে হবে, তারপর এখানে ফ্যাক্টরির কাজ শুরু হবে। জি সাহেব, আমরা তা মাথায় রেখেই কাজ করব। আপনি আশা করি কোনো ত্রুটি পাবেন না। আচ্ছা, তোমরা তো এই গ্রামেরই লোক, তাই না? আগে না সাহেব, আমরা পাশের গ্রাম থেকে এসেছি সকলে। তাহলে সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে সেখান থেকে লোক নেওয়া হয়নি কেন? সাহেব, ওই গ্রামে তেমন মানুষ থাকে না। ওদিকটা নিয়ে না বললেই ভালো। তা কেন? আর সামনে যে বিশাল বাড়িটা দেখা যাচ্ছে, ওটা কি পরিত্যক্ত? কেউ দেখাশোনা করে না? না সাহেব, ওই বাড়ির নাম মুখেও আনবেন না। ও বাড়ি অভিশপ্ত। কি যে বলো তোমরা! এইসব কুসংস্কার পুষে রেখে কি কাজ হয়? আরে যাও যাও, সবাই কাজে ফিরে যাও। প্রভাতের কথা শেষ হতেই শ্রমিকরা মাথা নিচু করে আবার কাজে লেগে পড়ে। তবে প্রভাত আর অঙ্কুশের মাঝখানে অদ্ভুত এক চুপচাপ ভাব জমে রইল। বোকা গ্রামের মানুষ এখনো এসব কুসংস্কার নিয়ে বাঁচে। ওই বাড়িটা নাকি অভিশপ্ত। তা যা সত্যি বলেছিস। সেই মুহূর্তেই আকাশ কাঁপিয়ে উঠল এক প্রবল বজ্রপাত। সঙ্গে সঙ্গে ঝেঁপে এলো অঝোর বৃষ্টি। শ্রমিকরা কাজ ফেলে ছুটে গিয়ে আশ্রয় নিল মাঠের একপাশের বড় গাছটার নিচে। প্রভাত আর অঙ্কুশ নিজেদের ভেজা জামা সামলাতে সামলাতে গিয়ে বসে পড়ল সামনে টাঙানো তাঁবুর নিচে। মেশিন থেমে আছে, তাঁবুর ভেতরে জ্বলছে আলো, আর চারপাশে শুধু বৃষ্টির শব্দ। অঙ্কুশ, দেখ, যে বৃষ্টি শুরু হলো এতে মনে হয় না আর কাজ করা সম্ভব হলো। টার্গেট নিলাম যে 15 দিনের, তবে আজ রাতে তো আর কাজই হলো না। তাই তো দেখছি। তা সকলকে কাজ বন্ধ করে দিতে বল। বলি, আজ আর কাজ সামনে নেওয়া যাবে না। যে বৃষ্টি শুরু হলো, সবাই আজকের মতো কাজ বন্ধ করো, বিশ্রামে যাও। ঠিক আছে সাহেব। প্রভাত হাঁটতে হাঁটতে প্রবেশ করলো সেই পুরনো ধূসর বাড়িটার ভেতর। বাড়িটা যেন একটা পুরাতন জাদুঘর। চারপাশে ছড়ানো ছিটানো প্রাচীন আসবাবপত্র, কোনোটা ভাঙা, কোনোটা ধুলোয় ঢাকা। প্রভাত সিঁড়ি বেয়ে উঠে গেল দোতলা। তারপর সামনের ঘরে ঢুকতেই চোখে পড়ল কাঠের টেবিল, আর তার ওপর রাখা একটা বাক্স। প্রভাত ধীরে ধীরে কাছে গেল, আঙুলে ছুঁয়ে ফেলল বাক্সটা। তারপর চোখ ছানা বড়া। ভেতরে ঝলমলে স্বর্ণমুদ্রা দেখে সে নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। সোনার চকচকে আলোয় যেন চোখ ঝলসে গেল। সে হাতে তুলতে যাবে, ঠিক তখনই এক ঝটকায় তার ঘুম ভেঙে গেল, আর সে উঠে বসে পড়ল। চারিদিক অন্ধকার, শুধু তাঁবুর বাইরে বৃষ্টির টিপটিপ শব্দ, আর মাঝে মাঝে বজ্রপাতের শব্দ। পাশে অঙ্কুশ নীরবে ঘুমিয়ে আছে, চোখ বন্ধ, মুখে যেন এক অদ্ভুত শান্তি। এ কি দেখলাম আমি? ওই পুরনো বাড়িতে একটা বাক্স আর তার ভেতরে স্বর্ণমুদ্রা? না না, এটা কি করে সম্ভব? স্বপ্ন ছিল, কিন্তু এত বাস্তব লাগলো কেন? এর পিছনে কিছু একটা আছে, আমাকে সেটা খুঁজে বের করতে হবে। প্রভাত তাঁবু থেকে বেরিয়ে আসে। মাঝে মাঝে মাটিতে জলের ছিটে পড়ছে। সে তাকায় দূরের ছায়ায় ডুবে থাকা সেই বিশাল বাড়িটার দিকে। তার চোখে এখন সেই বাড়িটা একেবারে স্পষ্ট। আর ঠিক তখনই তার পেছন দিয়ে
একটা লম্বা ছায়া তাঁবুর ওপর দিয়ে সরে গেল। প্রভাত সঙ্গে সঙ্গে পিছন ঘুরে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। সে আবার সামনে ফিরে তাকাতেই দেখে হরিনাথ ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। প্রভাত কেমন যেন চমকে উঠল। এই মানুষটা কখন এলো? কোনো শব্দ ছাড়াই এত কাছে কিভাবে? কি ব্যাপার, তুমি এখানে কখন এলে? আগে সাহেব, আমি দেখছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর দেখলাম আপনি এখানে দাঁড়িয়ে, তাই এখানে চলে আসলাম। এখন সমস্যা হয়েছে কি সাহেব? না, ও কিছু নয়। বৃষ্টির গতি কেমন তাই দেখতে একটু বাইরে বের হলো। তা যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। সকাল সকাল আবার কাজে লাগতে হবে তোমাদের। ঠিক আছে সাহেব, আমি যাই। এই বলে হরিনাথ ধীরে ধীরে সরে গেল অন্ধকারের দিকে। পেছন থেকে শুধুই তার পায়ের হাঁটার আওয়াজ আর বৃষ্টির টুকটাক। প্রভাত দাঁড়িয়ে রইল জায়গাটায়। মনটা কেমন যেন করছে। সেই স্বপ্নটা, সেই পুরনো বাড়ির অদ্ভুত আকর্ষণ আর হরিনাথের হঠাৎ উপস্থিতি, সব মিলিয়ে একটা অস্বস্তি জমে উঠেছে বুকের ভেতর। প্রভাতের চোখ আবারও একবার ছায়ার মধ্যে ঢাকা বাড়িটার দিকে চলে গেল। না, কি আছে ওই বাড়িটাতে? সত্যিই কি ওখানে কোনো স্বর্ণমুদ্রা লুকিয়ে রাখা আছে? দেখি একবার গিয়েই, যদি হাতে লেগে যায়। এই কথা ভাবতেই প্রভাত চুপচাপ কাজের জায়গা ছেড়ে বেরিয়ে পড়ল। চারপাশে তখনও অন্ধকার, শুধু মাঝে মাঝে বাজ পড়লে চারিদিকে আলোর ঝলকানি। বৃষ্টির শব্দটা এবার যেন আরও জোরে, আরও ঘন। সে ধীরে ধীরে পা ফেলে সামনে এগোতে লাগলো, দূরে সেই ছায়ার ভিতরে দাঁড়িয়ে থাকা পুরনো বাড়িটার দিকে। কাছে যেতেই বোঝা গেল বাড়িটার একদিকে দেওয়াল খানিকটা ভেঙে গেছে। ঠিক তখনই তার পেছন দিয়ে একটা ছায়া দৌড়ে চলে গেল। প্রভাত থমকে দাঁড়ালো, পেছন ঘুরল, কিন্তু কেউ নেই। একটা শব্দও না, শুধু বৃষ্টির ঝাপটা। কে কে? না, কেউ তো নেই। তবে বারবার কেন মনে হচ্ছে কেউ আমার পিছনে ছিল। মনে হয় আমি একটু বেশি ভাবছি। তারপর সে আবার সামনে পা বাড়াল। পুরো বাড়ির ভেতর আলোয় ঝলমল করছে। চারপাশে যেন কেউ ঠিকঠাক করে সব সাজিয়ে রেখেছে। প্রভাত স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার মুখে বিস্ময়ের ছাপ, চোখ বড় বড় হয়ে গেছে। ওই যে সিঁড়িটা, ঠিক সেই স্বপ্নে দেখা বাড়ির মতোই। সবই এক, একদম এক। কিন্তু এত সুন্দর করে এই বাড়ির ভেতরটা সাজানো আছে, তবে কি কেউ এখানে আছে? এই ভেবে প্রভাত ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলো। পায়ের নিচে সিঁড়ির কর্কর শব্দ, ঘরের বাতাসে এক ধরনের অচেনা গন্ধ, আর কোথাও দূরে যেন কানের গোড়ায় বাজছে একটা পুরনো ঘড়ির টিকটিক শব্দ। ওই তো ঘরটা, সব মিলে যাচ্ছে। এবার হয়তো ওই স্বর্ণমুদ্রা ভরা বাক্সটা আমি পেয়েই যাব। আমাকে ধনী হতে আর কেউ আটকাতে পারবে না। এই বলে প্রভাত ধীরে ধীরে ঘরের ভেতরে পা রাখল। এক অজানা নিস্তব্ধতা চারপাশে। ঠিক সামনেই টেবিলের ওপর একটা পুরনো বাক্স রাখা, মাঝারি আকারের হলেও তার গড়ন ভারী, ধুলো জমা আর চারপাশে ঘিরে থাকা অদ্ভুত এক শীতলতা। ওই তো বাক্সটা, যেটা স্বপ্নে দেখেছিলাম, যার ভেতর স্বর্ণমুদ্রা। এবার আমি শেষ পর্যন্ত খুঁজেই পেলাম। সে যেন আর দেরি করতে চায় না। দু হাত বাড়িয়ে বাক্সটার ঢাকনায় রাখলো হাত। একটু থেমে নিঃশ্বাস গিলে বাক্সটা খুলে ফেলল। চারদিকটা আচমকায় এক ঝটকায় নিস্তব্ধ অন্ধকারে ঢেকে গেল। জানালাটা যেন ঠক ঠক করে কেঁপে উঠল। অন্ধকার ভেদ করে শুধু ঘরের একেবারে মাঝখানে আলো জ্বলে উঠল, হালকা হলদেটে রং, যেন কোনো পুরনো বাতির টিমটিমে আলো। আর সেই আলোর মধ্যেই ধীরে ধীরে ধোঁয়াশা ঘনীভূত হয়ে রূপ নিতে লাগলো একটা ভয়ঙ্কর অবয়ব। চোখ দুটো লালচে আভায় জ্বলছে, মুখে ঠান্ডা বিকৃত হাসি। আর ঠিক সেই মুহূর্তে অঙ্কুশ, হরিনাথ, শ্যামলাল ও রঘুনাথ এসে উপস্থিত হলো। আর সবকিছু দেখে তারা হতভম্ব হয়ে গেল। এ কি প্রভাত, তুই এখানে কি করছিস? আর এসব কি হচ্ছে? হরিনাথ যদি এখানে না নিয়ে আসতো, এসব তো কিছুই জানতে পারতাম না। সাহেব, আপনাকে না এই বাড়ির বিষয় নিয়ে ভাবতে মানা করেছিলাম, আর আপনি এখানেই এসে পড়লেন। এখান থেকে পালাতে হবে আগে। পালাও, কথা পরে হবে। পালা
পালাবি? কোথায় পালাবি? আর দেখছি আরো বেশ কিছু মানুষ এসেছে, হ্যাঁ? কে কে তুমি? ভূত! ভূত! যেতে দাও, আমরা তো কিছু করিনি। ওদের কথা বাদ দে। তুই কিছু করিসনি? তোকে যেতে দেব? তোর জন্যই আমি আমার পুরো পরিবার হারিয়েছি। তুই তাদের শরীরে আগুন ধরিয়ে দিয়েছিলি শুধু এই কারণে তারা সময় মতো খাজনা দিতে পারেনি। আমি তখন প্রতিবাদ করতে গিয়েছিলাম, ঠিক তখনই সেই বিশাল প্রাসাদের ভেতর বসে রয়েছে জমিদার মশাই। বসে হুক্কা টানছে। ধোঁয়ার কুণ্ডলি ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে। পাশে দাঁড়িয়ে আছে কয়েকজন লাঠিয়াল, চোখে মুখে রুক্ষতা আর নিষ্ঠুরতার ছাপ। হঠাৎ দিক বিদিক ছুটে আসা পায়ের শব্দে থমকে গেল মুহূর্তটা। দরজার ফাঁক দিয়ে হুমড়ি খেয়ে ভেতরে ঢুকে পড়ল এক যুবক। ভোলা, মুখে কান্না, চোখে আগুন। জমিদার বাবু, আপনি কি করলেন? আমার পুরো পরিবারকে আগুনে পুড়িয়ে মারলেন শুধু এই জন্য যে তারা সঠিক সময়ে খাজনা দিতে পারেনি। আপনি কি আদৌ মানুষ? ভোলার কণ্ঠে শোকের চেয়ে বেশি ছিল অভিযোগ আর প্রতিবাদের ঝাঁজ। তারপর লাল চোখে বলে উঠলেন, তোর এত বড় সাহস! তুই এক সামান্য কৃষকের পুত্র, আমার সামনে দাঁড়িয়ে এমন ভাষায় কথা বলিস? হ্যাঁ বলছি, আপনার এই মুখোশ আজ আমি খুলে দেব। তবে রে, এই ব্যাটার এত সাহস! কে আছো? এই ছেলেটার শরীরে আগুন লাগিয়ে দাও এখনই। জমিদারের মুখ থেকে সেই আদেশ বেরোনোর সঙ্গে সঙ্গে লাঠিয়ালদের মাঝ থেকে একজন সামনে এগিয়ে এলো, হাতে এক জ্বলন্ত মশাল। মুহূর্তের মধ্যেই সে ছুটে গিয়ে মশালটা ছুঁড়ে মারল ভোলার শরীরে। আর চারপাশ যেন আগুনের তাপে কেঁপে উঠল। ভোলার গায়ে আগুন লেগে গেল। মুহূর্তে তার কাপড়ে দাউ দাউ করে জ্বলতে লাগলো আগুন। সে ছটফট করতে লাগলো, চিৎকার করে উঠল, আহ আহ আমি আমি আবারও আসবো, ফিরে আসবো। আর তারপর আমার অস্থির আত্মাকে তুই কাল বাসুতান্ত্রিকের মাধ্যমে এই বাড়ির ভেতরে বন্দি করে রেখেছিলি। আজ পুরো 1 শতক পেরিয়ে গেছে। 100 বছর এই ঘর, এই গন্ধ, এই দেওয়াল সব জানে আমি কিভাবে পুড়ে পুড়ে প্রতিশোধের অপেক্ষায় আছি। তুই ছিলি এই বিশাল বাড়ির জমিদার। হ্যাঁ তুই। আজ তুই আবার জন্ম নিয়ে ফিরেছিস নতুন নামে, নতুন শরীরে, কিন্তু সেই একই পাপ নিয়ে। এবার তোকেই মেরে আমি আমার প্রতিশোধ শেষ করব। অবয়বটার মুখে এসব কথা শুনে ঘরের সবাই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কারো মুখে কোনো শব্দ নেই, চোখে জল, প্রভাতের চোখেও। সে তো কিছুই জানে না। এই জন্মে সে কখনো পাপ করেনি। তবুও অবয়বের চোখে ছিল না এক ফোঁটা মায়া, শুধু প্রতিশোধের আগুন জ্বলছিল নীরব ধিকি ধিকিতে। তোমার সঙ্গে যা হয়েছে তা শুনে সত্যি আমার খুব খারাপ লাগছে। আমি স্বীকার করছি, শুরুতে আমি শুধু ওই স্বর্ণমুদ্রার লোভে এখানে এসেছিলাম, কিন্তু এখন দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমার ওই জন্মের পাপের শাস্তি এই জন্মে দিও না দয়া করে। না, কিছুতেই না। তোকে মরতেই হবে। তোর জন্ম হয়েছে আমার প্রতিশোধ সম্পূর্ণ করার জন্যে। তোকে মরতেই হবে। এই বলেই ভোলার অবয়ব আচমকা তার হাতটা বাড়িয়ে প্রভাতের গলা চেপে ধরে আর মুহূর্তেই ঘাড় মটকে দেয়। আর তার শরীরটাতে হঠাৎ করে আগুন জ্বলে উঠল। 100 বছর পর আজ আমার প্রতিশোধ শেষ হলো।
এই কথাগুলো বলতে বলতে ভোলার অবয়ব এক রহস্যময় হাসিতে ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। চারপাশে শুধুই নীরবতা, হাওয়া নিস্তব্ধ, বাতাস যেন থমকে গেছে। সবাই স্থির হয়ে দাঁড়িয়েছিল, কেউ কোনো কথা বলছে না, শুধু তাকিয়ে আছে শূন্য চোখে প্রভাতের পুড়তে থাকা শরীরের দিকে আর সে অদৃশ্য হয়ে যাওয়া আত্মার দিকে। মুহূর্তখানে এমনই পাথর হয়ে থাকে সকলে। তারপর হঠাৎ অঙ্কুশ ধীরে ধীরে বলে উঠল, বন্ধু আমার দোষ না করেও এই জন্মের পাপের শাস্তি পেল, আর আত্মাটি তার মুক্তি। হ্যাঁ, তাই তো বলা যায়, পাপ জন্ম পেরিয়ে ফিরে আসে। যতই পালাতে চাও, সে একদিন ঠিক সামনে এসে দাঁড়ায়। প্রভাত জানতো না কিছু, তবু লোভ তাকে টেনে এনেছিল এখানে। আর এখানেই তার সেই পুরনো পাপ নিয়ে নিল চিরদিনের জবাব।